হ্যালো এভরিওয়ান, পদার্থবিজ্ঞান বোর্ড সিকিউ সলভিং সিরিজের আজকে হচ্ছে চতুর্থ ক্লাস। আজকের পদার্থবিজ্ঞান সৃজনশীলটা এসেছিল হচ্ছে ঢাকা বোর্ড 2025 সালে। এটা হচ্ছে মেবি এটা 5 নম্বর সৃজনশীল এটা। হ্যাঁ, আর 4 নম্বর যে সৃজনশীলটা ছিল সেটা ছিল হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব থেকে। সেটা এসএসসি 2026 পরীক্ষার বহির্ভূত, তাই জন্য ওইটা দেখানো হয়নি। তাই এই সৃজনশীলটা এখন সলভ করা হবে। এটা ছিল 5 নম্বর সৃজনশীল, যেটা ছিল হচ্ছে চাপ যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে, অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে। তো এই ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা ছিল এটা ছিল যান্ত্রিক তরঙ্গ কাকে বলে। যান্ত্রিক তরঙ্গ হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চয় করে কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাকে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বলে। এখানে যদি যান্ত্রিক কথাটা যদি উল্লেখ না করে শুধু বলতে যে তরঙ্গ কাকে বলে, তাহলে সেটারই একই উত্তর ছিল যে পর্যায়বৃত্ত আন্দোলন কোনো মাধ্যমের, সে মাধ্যমটা হোক কঠিন, হোক তরল বা বায়বীয়, যে কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করবে কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তরিত করবে না, তাকে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বলে। যেমন এটা হচ্ছে একটা তরঙ্গের উদাহরণ, যে এই তরঙ্গের কোনো একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে শক্তি সঞ্চারিত হচ্ছে কিন্তু মাধ্যমের কণাগুলোর কিন্তু স্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে না। যেমন আমি যে কথা বলছি এখান থেকে আমার ভয়েসটা মাইক্রোফোন অব্দি আসছে, অর্থাৎ তরঙ্গটা শক্তি সঞ্চারিত করছে, কিন্তু এখানে কিন্তু মাধ্যমের যে কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে না। অর্থাৎ বায়ুমণ্ডল যেটা এক জায়গায় ছিল সেটা হয়তো অন্য জায়গায় যেতে পারে, বাট স্থায়ীভাবে কোনো স্থানান্তরিত হচ্ছে না এখানে। তাই এটা হচ্ছে তরঙ্গের সংজ্ঞা। পরেরটা হচ্ছে, পরের খ নম্বরে যে 2 মার্কসের প্রশ্ন, সেটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। অবশ্যই বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল। বায়ুর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগের পরিবর্তন হয়। যেমন এক্ষেত্রে একটা সূত্র জানি, যেমন আমরা এই চ্যাপ্টারে রয়েছে যে v1/v2 √ T1/T2, তাই না? এই সূত্রটা কিন্তু মেজর একটা সূত্র এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তাহলে এই সূত্র থেকে দেখা যাচ্ছে যে শব্দের যে বেগটা, এই যে শব্দের বেগ যে বেগটা, সেটা তাপমাত্রার উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? এটা ছিল তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এই জিনিসটাকে যদি এভাবে লেখা হয় v is proportional to √T, তাহলে হচ্ছে শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বা এটাকে এভাবে লেখা যায় v² = T, উভয় পক্ষে যদি বর্গ করে দেওয়া হয় তখন, অর্থাৎ শব্দের বেগটা হচ্ছে শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এটা হচ্ছে সূত্র। তো এই ক্ষেত্রে সংজ্ঞাটা কিভাবে নির্ণয় করা যায়? প্রথমে বলতে হবে যে এই সংজ্ঞার ক্ষেত্রে প্রথমে বলতে হবে যে আমরা জানি শব্দের যে বেগ এটা তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখন বাতাসের তাপমাত্রা বৃদ্ধি করলে শব্দের বেগ এর পরিবর্তন হয়। যেমন বায়ুতে আর্দ্রতা বা বায়ু আর্দ্র অনার্দ্র, এই বিষয়ে অনেক কিছু আছে, তো এত কিছু দেওয়া লাগবে না। যে ব্যাখ্যাটা বললাম সেই ব্যাখ্যাটা দিলে এখানে এনাফ, এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। জাস্ট এই সমীকরণটা দিলেই হয়। আর প্রথম লাইনে বলতে হবে যে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এই একটা লাইনই অনেক, 1 নম্বর। আর বাকি যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলোতে বাকি মার্কস। পরের প্রশ্নটা হচ্ছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র কি? F = v/λ। তো এখানে কিসের মান দেওয়া আছে? v, বেগের কি কোনো মান দেওয়া আছে? এখানে বেগের মান দেওয়া নয়, তাহলে এই সূত্রটা এখানে হবে না। তো কম্পাঙ্কের আরেকটা সূত্র আছে, কম্পাঙ্ক F = 1/T। এখানে T কি? পর্যায়কাল। ঠিক আছে, কম্পাঙ্কের আরেকটা সূত্র হচ্ছে F = 1/T। তো এখানে T তো দেওয়া আছে, সময় দেওয়া আছে। কি বলা আছে? যে তরঙ্গটি এই প্রান্ত থেকে সি প্রান্তে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 0.2 সেকেন্ড। অর্থাৎ এ প্রান্ত, এই যে এ প্রান্ত থেকে কোথায় পৌঁছাচ্ছে? এটা সি প্রান্তে পৌঁছাচ্ছে। অর্থাৎ এখানে কয়টা পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে? এখানে পূর্ণ কম্পন হচ্ছে এই যে এখান থেকে এটা শুরু করে, এই যে এখানে দিল একটা, আবার এখান থেকে শুরু করে এখানে দিলে হচ্ছে আরেকটা, অর্থাৎ এখানে 2টা পূর্ণ কম্পন সৃষ্টি করছে। আমরা জানি
তরঙ্গ একটি পূর্ণ কম্পন সৃষ্টি করতে যতটুকু সময় নেয় তাকে তার বলা হয় পর্যায়কাল। কিন্তু এখানে কয়টা কম্পন সৃষ্টি করেছে? এটা এখানে 2টা কম্পন সৃষ্টি করেছে, অর্থাৎ এখানে 2টা পর্যায়কাল সম্পন্ন হয়েছে। কিন্তু এখানে কি 2টা পর্যায়কাল নিলে হবে? হবে না, এখানে কি নিতে হবে? একটা পর্যায়কাল নিতে হবে। তাহলে 2টা পর্যায়কালের সময় কত? এই যে এ থেকে বিতে গেল একটা পর্যায়কাল, বি থেকে সিতে গেল 2টা পর্যায়কাল। আমাদের বলা আছে যে এ থেকে সে সিতে যাবে, এটার পর্যায়কাল হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে 0.2 সেকেন্ড তো এখানে 2টা পর্যায়কালের সময়, আমাদের দরকার কয়টা? একটার। তাহলে একটার বাইরে করতে গেলে কি হবে? এই 0.2কে 2 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে এখানে আমরা একটার পেয়ে যাব। এখানে এইভাবে লিখতে হবে যে এটা হচ্ছে গ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। যে এখানে কি দেওয়া আছে, এ থেকে সিতে পৌঁছাতে তরঙ্গ দৈর্ঘ্য সময় কত লাগে? এত সেকেন্ড। সুতরাং একটা কম্পনের জন্য সময় কত লাগবে? সুতরাং একটি কম্পনের জন্য প্রয়োজনীয় সময়, এটা লিখবে টি ইজ ইকুয়াল টু কী হবে? 0.2কে 2 দ্বারা ডিভাইড করলে আসবে 0.1 সেকেন্ড, অর্থাৎ একটা পূর্ণ কম্পনের জন্য সময় লাগবে হচ্ছে 0.1 সেকেন্ড। এটা হচ্ছে একটা টি। এবং আরেকটা কি লাগবে? এই একটা টি দ্বারা এখানে হয়ে যাবে। এখন তাহলে লিখি কি চেয়েছে এখানে? তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক। তাহলে এফ ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে লিখব, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু 1/T। 1 টি এর মান কত? এই যে হচ্ছে পর্যায়কালের সময় কত? 1 সেকেন্ড, 0.1। তাহলে এখানে কত আসে? 10 হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, অর্থাৎ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তরঙ্গটির কম্পাঙ্ক হবে 10 হার্টজ। এটা সিম্পলি একটা ক্যালকুলেশন, এই ম্যাথটা মূলত সবাই পারবে এটা। তো ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে এর পরেরটা। তো এই পরের প্রশ্নে বলা হচ্ছে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তরঙ্গ দৈর্ঘ্য এখন কত আছে? তরঙ্গ দৈর্ঘ্যে দেখা যাচ্ছে যে এটা এ প্রান্ত থেকে ডি প্রান্তে পৌঁছানোর যে ডিস্টেন্স, দূরত্বটা, সেটা হচ্ছে 3 মিটার। আর তরঙ্গ দৈর্ঘ্য এখানে কয়টা পূর্ণ কম্পন সৃষ্টি করেছে তরঙ্গ? সেটা ছিল একটা, এখান থেকে এখানে 2টা, এখান থেকে এখানে 3টা। যেহেতু যদিও হাতে লেখার কারণে ঢেউগুলোর একটু বেশ কম হতে পারে, কিন্তু এখানে 3টা পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে। এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে 2টা, এখান থেকে এখানে 3টা। তো 3টা পূর্ণ কম্পনের সৃষ্টি করার জন্য যে দূরত্ব, সেটা হচ্ছে 3 মিটার। তাহলে একটা পূর্ণ কম্পনের সৃষ্টি করতে কতটুকু দূরত্ব? 1 মিটার, কারণ 3টার জন্য 3, তাহলে একটার জন্য কত? 1 মিটার। তো এগুলো বেসিক আগে কনসেপ্ট করে দিচ্ছি। যে বলা হচ্ছে যে বিস্তার অপরিবর্তিত রেখে, আচ্ছা বিস্তার এখানে কোনো পরিবর্তন করা হবে না, তাহলে অপরিবর্তিত রেখে পরিবর্তন কোনটা করা হবে? পরিবর্তন করা হবে তরঙ্গটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান এখন দ্বিগুণ করতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কে কি পরিবর্তন হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যে ল্যামডাটা আমরা পাবো, সেই ল্যামডাটা আমরা দ্বিগুণ করব। দ্বিগুণ করার পরে দেখব যে কম্পাঙ্কর এক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আগের একটা F1 বের হবে, পরে সেকেন্ডে একটা F2 বের হবে। পরে এই দুইটার তুলনা করে দেখাতে হবে যে কম্পাঙ্কর এই তরঙ্গ দৈর্ঘ্য আগে এখন যেরকম দেওয়া আছে সেরকম অবস্থা, এবং তরঙ্গ দৈর্ঘ্যটা দ্বিগুণ করার পরে কি তারতম্য ঘটে। তো এখন আগে লিখি যে কি বের করতে বলছে, যে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। কম্পাঙ্ক কি দ্বারা বের করা হয়? কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, ঠিক আছে। তো এখানে ভি এর মান কত? ভি এর মান দেওয়া নাই, ভি এর মান বের করতে হবে। তো ঘ নম্বর দিয়ে প্রথমেই লিখি যে এখানে আগে কি কি ডেটা দেওয়া আছে এটা লিখি। এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু 3 বাই কয়টা পূর্ণ তরঙ্গ?
সৃষ্টি করেছে, এটা ছিল 3টা ইকুয়াল টু 1 মিটার। এবং আর কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে সময়, পর্যায়কাল টি ইকুয়াল টু পর্যায়কাল কত, টি কত পেয়েছি পর্যায়কাল 0.1 সেকেন্ড, পর্যায়কাল হচ্ছে এটা। আর আরেকটা কি তরঙ্গটির কম্পাঙ্ক, যে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু কত ছিল কম্পাঙ্ক 10 হার্টজ, 10 হার্টজ। এটা কি গ থেকে পাই, গ হতে পাই, অর্থাৎ তরঙ্গটির বিস্তার, তরঙ্গটির কম্পাঙ্ক এত হার্টজ। এটা F1 ইকুয়াল টু যদি ধরি 10 হার্টজ, F1 কেন ধরলাম, কারণ হচ্ছে এটা প্রথম কম্পাঙ্ক এবং এখন বাইর করব হচ্ছে দ্বিতীয় কম্পাঙ্ক। এই যে দ্বিতীয়টি তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, এটা ছিল প্রথম কম্পাঙ্ক, এখন বাইর করব দ্বিতীয় কম্পাঙ্ক। দ্বিতীয় কম্পাঙ্ক বের করতে কি লাগবে, v ইকুয়াল টু সরি f ইকুয়াল টু v বাই ল্যামডা লাগবে। তো v এর মান কত, v এর মান হচ্ছে, v এর মানটা এখানে বাইর করি। এখন v ইকুয়াল টু f1 ইন্টু ল্যামডা 1, ল্যামডা 1 নাই কারণ ল্যামডা তো এখানে একটাই তরঙ্গ দৈর্ঘ্য, সরি ল্যামডা 1 দেওয়া লাগবে, কারণ হচ্ছে কি বলা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরবর্তীতে আরেকটা করা হবে, তাই জন্য এখানে প্রথমটা ধরে হচ্ছে 1। তাহলে f1 এর মান কত, f1 এর মান হচ্ছে এই যে এটা 10 ইন্টু ল্যামডা 1 এর মান কত, ল্যামডা 1 এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 10 ms ইনভার্স 1। এই বেগটা কেন বের করলাম, বেগটা বের করলাম হচ্ছে এই দ্বিতীয় কম্পাঙ্ক বের করার জন্য। এখন দ্বিতীয় কম্পাঙ্কের ক্ষেত্রে এখানে এর আগে একটা কথা লিখে নেওয়া ভালো, যে কি বলছে যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ল্যামডা 2 ইকুয়াল টু ল্যামডা 1 এর দ্বিগুণ। তাহলে ল্যামডা 1 এর মান কত, প্রথম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার ইন্টু 2 ইকুয়াল টু 2 মিটার। লেখাটা একটু ওদিকে চলে গেছে, তাও বোঝা যাচ্ছে যে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে এখানে এই দ্বিতীয় তরঙ্গটা এখানে জাস্ট বসাই দেবো, তাহলে চলে আসবে। তো ভি এর মান কত, ভি এর মান হচ্ছে যে 10 ডিভাইডেড বাই এটার মান হচ্ছে 2 ইকুয়াল টু 5 হার্টজ। এখানে বেগ কেন প্রথম মাধ্যমেরটা নিয়ে বসালাম, এই যে বেগ, বেগ কেন F1 ল্যামডা 1 ধরলাম, কারণ বেগ হচ্ছে উভয় মাধ্যমে সেম থাকবে। হ্যাঁ, মাধ্যমের তরঙ্গ বিস্তার অপরিবর্তিত রেখে একই মাধ্যমে যদি কাজ করা হয় তাহলে বেগ একই থাকে। হ্যাঁ, এই যে বিস্তার অপরিবর্তিত রেখে একই মাধ্যমে দুটি কাজ সম্পন্ন করা হলে বেগের মান একই থাকবে, বেগের মান পরিবর্তন হবে না। যদি বিস্তার অপরিবর্তিত না রেখে যদি ভিন্ন কোনো মাধ্যমে কাজ করা হতো তখন বেগের মানের পরিবর্তন হতো। বেগের মান একই মাধ্যমে কাজ করলে পরিবর্তন হয় না, ভিন্ন মাধ্যমে কাজ করলে বেগের মানের পরিবর্তন হয়। যেমন আমি এখানে যদি ইস্পাতের ভিতরে অর্থাৎ কোনো একটা লোহার পাইপের ভিতরে যদি একটা বেগ নিয়ে কাজ করি তখন সেটার বেগ হবে আলাদা, এবং যখন আমি পানিতে কাজ করব তখন এটার বেগ হবে আলাদা। অর্থাৎ পানিতে, লোহা এবং পানিতে শব্দের বেগের ভিন্ন রয়েছে, কিন্তু এখানে যেহেতু একই মাধ্যম তাই এখানে শব্দের বেগের কোনো পার্থক্য নেই। তাই এই যে এই বেগটা যে পেয়েছি এই বেগটা দিয়ে এটার দ্বিতীয় অর্ডার ক্ষেত্রেও সেম বেগ, তাই জন্য এই বেগের আর কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন কি হয়েছে, ল্যামডা 2 এর পরিবর্তন হয়েছে। ল্যামডা 2 কত, যে বলছিল যে দ্বিগুণ করা হলে, এই যে দ্বিগুণ করে দিলাম, এই যে দ্বিগুণ 2 দ্বারা গুণ করে দিলাম। আগেরটা কত ছিল, আগেরটা ছিল 1, 1 এর দ্বিগুণ করলে হচ্ছে 2। তাহলে
f2 ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 5 হার্টজ। এখন দেখা যাচ্ছে লিখতে পারি যে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, আমি আবার এই দুইটা আবার আমি পুনরায় আবার লিখি, f1 ইজ ইকুয়াল টু কি, তো 10 হার্টজ এবং f2 এর মান হচ্ছিল 5 হার্টজ। এটা বোঝার সুবিধার্থে আমি আবার লিখলাম। দেখা যাচ্ছে এটা আমি বোঝানোর জন্য লিখলাম। আসলে কি দেখা যাচ্ছে হচ্ছে f2 ইজ ইকুয়াল টু f1, এটা হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, অথবা এই জিনিসটা এভাবে না দিয়ে এভাবে লেখা যায়, f2 ইজ ইকুয়াল টু হাফ অফ f1। অর্থাৎ এখন বলা যাচ্ছে হচ্ছে বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্ক এর অর্ধেক হবে। কম্পাঙ্ক হচ্ছে এর প্রথমটার অর্ধেক হবে, ঠিক আছে? অথবা কম্পাঙ্ক এর অর্ধেক হবে, এই যে প্রথমটার অর্ধেক হবে। বিস্তার অপরিবর্তিত রেখে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্ক পূর্বেরটির অর্ধেক হবে। এখন এই জিনিসটা গাণিতিকভাবে তো বুঝলাম, তো এখন প্র্যাকটিক্যালি যদি এই জিনিসটা দেখানো যায় তাহলে এই জিনিসটা এরকম হবে যে বলছে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তরঙ্গ যে দৈর্ঘ্যটা, যে লেন্থটা, এই লেন্থটা এখন কত ছিল, আগে কত ছিল, আগে ছিল হচ্ছে 3, এখন যদি আমি দ্বিগুণ করে দিই, যদি এটা আমি বাড়ায় দ্বিগুণ করে দিই, 6 করে দিই, তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? এখন তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক, আমি এটা গাণিতিকভাবে দেখিয়েছি। এখন আমি আবার এটা প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ যাতে এটা করা যায় আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি ভিজুয়ালাইজভাবে এটা দেখা দিচ্ছি। তো এখন তরঙ্গ দৈর্ঘ্য এটা কি ছিল, এটা ছিল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ছিল ল্যামডার মান ইজ ইকুয়াল টু এটা। আর কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, তো কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি, কম্পাঙ্ক f ইজ ইকুয়াল টু ল্যামডা, তাই না? তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে বৃদ্ধি করলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করলাম। তাহলে এখানে যদি তরঙ্গ দৈর্ঘ্য আমি বাড়াই, তাহলে এখানে কম্পাঙ্ক কি হবে, কম্পাঙ্ক কম হবে। কারণ কি, কারণ এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই এই যে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য যে আমরা বাড়ালাম, এই যে তরঙ্গ দৈর্ঘ্য যে এখানে বাড়ালাম, এই জন্য এখানে কম্পাঙ্ক কিন্তু কম চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একদম বাস্তবে উদাহরণ, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি টার্ম। এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমি যদি বাড়ালাম, তখন কি হয়েছে, তখন কম্পাঙ্ক অর্ধেক হয়ে গেছে। মানে কম্পাঙ্ক আগে না যতটুকু সময় যেত, এখন এই পথটা তো আমি বাড়াই দিচ্ছি, এই রাস্তাটা তো বাড়াই দিচ্ছি। তাই তরঙ্গ যাইতো আগে হচ্ছে এরকম নর্মাল একটা মোশনে, এখন পথ বাড়াই দেওয়ার কারণে তরঙ্গ দৈর্ঘ্য আগের না যতটুকু, ধরেন আগে যাইতে হচ্ছে 0.2 সেকেন্ডে, পরবর্তীতে এর অর্ধেক সেকেন্ডে অতিক্রম করবে, মানে আরও হচ্ছে সময় কম লাগবে, কিন্তু এটা অতিক্রম বেশি করবে দূরত্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রমাণ এবং এটার ভিজুয়ালাইজের কিছু বিষয় ছিল, এই ছিল এগুলো এই 5 নম্বর সৃজনশীলের ব্যাখ্যা।